সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের ৫৪ নম্বর পর্বে। আজকের আমাদের বিশেষ নিবেদন অশরীরী আত্মা। গল্প পাঠে আমি চান্দ্রিকা, কলমে রয়েছে সর্বদীপ দত্ত। শুরু হতে চলেছে আমাদের আজকের নতুন নিবেদন। অন্ধকার রাতের নিস্তব্ধতা যখন শহরের কোলাহলকে গ্রাস করে, তখন গ্রামের এক প্রান্তে অবস্থিত পুরনো চৌধুরী বাড়িতে শুরু হলো অন্য এক জগতের খেলা। বিশাল এই অট্টালিকার প্রতিটি ইটের খাঁজে যেন জমে আছে শত বছরের জমাট বাঁধা আতঙ্ক। স্থানীয়রা বলে, সূর্যাস্তের পর ওই বাড়ির দিকে তাকাতে নেই, কারণ জানালা দিয়ে উকি মারা ছায়াগুলো স্রেফ মানুষের কল্পনা নয়। গল্পের কেন্দ্রে অয়ন, একজন পেশাদার লেখক। সে এসেছে এই নির্জন গ্রামে তার নতুন উপন্যাসের জন্য একটু নিভৃতে সময় খুঁজতে। কিন্তু গ্রামের মানুষের নিষেধ সত্ত্বেও সে বেছে নিয়েছে চৌধুরী বাড়ির পাশের এক পরিত্যক্ত কুঠির। অয়ন ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু সে জানে তার এই যুক্তিবাদী মন খুব দ্রুতই ভেঙে চুরমার হতে চলেছে। প্রথম কয়েকটা রাত শান্তই কেটেছিল, কিন্তু চতুর্থ রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। অয়ন যখনই লিখতে বসে, তখনই জানালার ওপারে শুনতে পায় খসখসে পায়ের শব্দ। কেউ যেন আঙ্গুল দিয়ে টোকা দিচ্ছে কাচের উপর। সে যখনই উঠে গিয়ে জানালা খুলে দেখে, বাইরে তখন কেউ থাকে না, শুধু বাতাসের শো শো শব্দ আর ঘন অন্ধকার। অশরীরী ছায়ার আগমন একদিন রাতে অয়ন স্পষ্ট দেখল। তার পড়ার টেবিলের ঠিক উল্টো দিকের দেওয়ালে একটা লম্বাটে কালো ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সে ছায়ার কোনো মুখ নেই, কিন্তু যেন তার অস্বস্তি অয়নকে তীব্রভাবে অনুভব করাচ্ছে। অয়ন হিম শীতল ভয়ে পাথরের মতো জমে গেল। তার চারপাশের তাপমাত্রা মুহূর্তের মধ্যেই নেমে গেল হিমাঙ্কের নিচে। ঘরে থাকা জলপাত্রের জল জমে বরফ হয়ে গেল। অশরীরী আত্মাটি যেন তাকে কিছু বলতে চায়। অয়ন কাপা গলায় জিজ্ঞাসা করল, কে 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 তুমি? উত্তর এলো না, শুধু ঘরের কোণ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো, যা কান্নার চেয়েও করুণ, আর্তনাদের চেয়েও ভয়াবহ। ছায়াটি আস্তে আস্তে মিলিয়ে গেল দেওয়ালের ভিতরে, কিন্তু অয়ন বুঝতে পারল সে একা নয়। এই ঘরে তার সাথে আরো একজন আছে, যার শরীরের কোনো ছায়া নেই, যার অস্তিত্ব শুধুই এক আদিম আতঙ্ক। পরের কয়েকদিন অয়ন এক ঘোরের মধ্যে কাটালো। সে অনুভব করলো তার চারপাশের জগৎটা যেন বদলে যাচ্ছে। চৌধুরী বাড়ির সেই অভিশপ্ত ইতিহাসের কথা সে জানতে পারল গ্রামের বৃদ্ধ হরিদাসের কাছ থেকে। বহু বছর আগে এক অমাবস্যার রাতে ওই বাড়িতে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছিল। বাড়ির কর্তা ও পরিবারের বাকি সদস্যরা জীবন্ত পুড়ে মারা গিয়েছিল। সেই থেকে নাকি তাদের আত্মারা আর শান্তি পায়নি। অয়ন বুঝতে পারল সে যা লিখছে তা হয়তো অলীক কোনো কল্পনা নয়, বরং ওই আত্মাগুলো তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে তাদের অসম্পূর্ণ কোনো ট্র্যাজেডির খসড়া।
রাতের বেলা টেবিলের ওপর রাখা কলমটি নিজের থেকেই চলতে শুরু করলো। অয়ন আতঙ্কে কুঁকড়ে গেল। পাতায় পাতায় ফুটে ওঠে রক্তের মতো লাল কালিতে লেখা অদ্ভুত সব শব্দ। মুক্তি চাই, প্রতিশোধ, অন্ধকার। গল্পের সাসপেন্স তখন তুঙ্গে। অয়ন একদিন আয়নায় দেখল তার নিজের মুখ, কিন্তু আয়নায় যা প্রতিফলিত হলো তা সে নিজে নয়। তার চোখের জায়গায় দুটো জীবন্ত কয়লার মতন গর্ত, আর তার মুখ দিয়ে বেরিয়ে আসছে দীর্ঘ কালো ধোঁয়া। অয়ন বুঝতে পারল তার শরীরটা এখন শুধু একটা আধার। অশরীরী আত্মা তাকে গ্রাস করে ফেলেছে। সে আর নিজের নিয়ন্ত্রণে নেই। চৌধুরী বাড়ির ধ্বংসাবশেষের ভেতরে এখন অয়ন একা নয়, বরং সেই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একটা ঝড়ে চৌধুরী বাড়ির পুরনো দেয়ালগুলো ভেঙে পড়ল। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল অয়নের কুটিরটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কিন্তু অয়নের কোনো চিহ্ন নেই কোথাও। শুধু তার টেবিলের ওপর পড়ে আছে একটা খাতা। খাতার শেষ পাতায় লেখা রয়েছে, আমি ছিলাম, আমি আছি, এবং আমি তোমাদের মাঝেই থাকব। অশরীরী আত্মা কখনো মরে না। গ্রামের মানুষ আজও বলে, গভীর অমাবস্যায় ওই ভাঙা দালানের ওপর কেউ যেন কান্না করে। একটা তীব্র কান্নার আওয়াজ ভেসে আসে সেই প্রান্ত থেকে। কেউ যদি সাহস করে ওদিকে যায়, তবে সে দেখতে পাবে অয়নের ছায়াকে। সে আজ নিজেই এক অশরীরী আত্মা হয়ে অন্যদের ভয় দেখাচ্ছে। অন্ধকার সেই চৌধুরী বাড়ির রহস্য আজও অমীমাংসিত, আর সেই ভয় আজও অনেকের বুকের ভেতর শিরশিরানি ধরিয়ে দেয়। অয়ন নিখোঁজ হবার পর বেশ কিছু বছর পেরিয়ে গেছে। চৌধুরী বাড়ির ধ্বংসাবশেষ এখনো স্থানীয়দের কাছে এক নিষিদ্ধ এলাকা। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, বরং অয়নের সেই অসম্পূর্ণ খাতাটি হয়ে উঠল এক নতুন আতঙ্কের উৎস। গল্পের এই অংশে কেন্দ্র চরিত্রে আসে নীল, যে অয়নের ঘনিষ্ঠ বন্ধু ছিল। অয়নের অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন করতে সে এসেছিল এই গ্রামে। তার সাথে ছিল আধুনিক কিছু গ্যাজেট, নাইট ভিশন ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। নীল বিশ্বাস করে বিজ্ঞানের বাইরে অলৌকিক কিছু নেই। গ্রামের সেই অভিশপ্ত কুঠিরের ধ্বংসস্তূপের নিচে নীল খুঁজে পায় অয়নের ডায়েরিটি। ডায়েরিটি হাতে নিতেই নীল অনুভব করে এক তীব্র বৈদ্যুতিক শক। তার শরীরের রোম দাঁড়িয়ে যায়। সে শুনতে পায় অয়নের কণ্ঠস্বর, যেন অনেক দূর থেকে কেউ তাকে ফিসফিস করে ডাকছে, নীল পালা, তোকে ওরা খুঁজছে, তুই পালা। সেই রাতে নীল যখন তার ক্যাম্পে ফিরছিল, তখন সে দেখল চৌধুরী বাড়ির বারান্দায় একটা অস্পষ্ট মূর্তিকে পায়চারি করতে। মূর্তির পোশাক অয়নের মতন, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা একটু অদ্ভুত। নীল ক্যামেরাটা তাক করল। ডিজিটাল ডিসপ্লেতে যা ভেসে উঠল তা দেখে তার রক্ত হিম হয়ে গেল।
ক্যামেরা লেন্সের ওপারে দাঁড়িয়ে আছে অয়ন, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই, শুধুই হাড়ের ওপর লেগে থাকা মাংসের কঙ্কাল। অশরীরী আত্মার জাতাকল নীল বুঝতে পারল। চৌধুরী বাড়ির আত্মাগুলো অয়নকে শুধু গ্রাস করেনি, তাকে তাদের বাহিনীর একজন বানিয়ে ফেলেছে। সে অশরীরী আত্মাদের একটা দাস মাত্র। নীল যখন পালানোর চেষ্টা করলো, দেখলো গ্রামের সমস্ত রাস্তা যেন চক্রাকার হয়ে গেছে। সে যতবার চৌধুরী বাড়ির উল্টো দিকে দৌড়াচ্ছে, ততবারই সে ঘুরে ফিরে সেই বাড়ির সামনে এসেই দাঁড়াচ্ছে। শুরু হলো এক ভয়ানক ডার্ক সাসপেন্স। চৌধুরী বাড়ির দেওয়াল থেকে বেরিয়ে এলো অসংখ্য কালো হাত। তারা নীলকে টেনে ভেতরে নিয়ে যেতে চাইছে। নীল তার রেকর্ডারে শুনল অশরীরী আত্মাদের হাসির শব্দ। সেই হাসি যেন বহু বছরের না খেয়ে থাকা হিংস্র পশুর চিৎকার। নীল ধস্তাধস্তি করতে করতে আবিষ্কার করলো অয়ন আসলে বেঁচে ছিল না। চৌধুরী বাড়িটা আসলে এক বিশাল এনার্জি ভোর্টেক্স বা শক্তির ঘূর্ণাবাত। এখানে মৃত্যুর পর আত্মাগুলো মুক্তি পায় না, বরং তারা এখানে বন্দী হয়ে এক অন্ধকার জগতের অংশ হয়ে যায়। অয়নের ডায়েরিটা আসলে কোনো সাধারণ খাতা নয়, ওটা ছিল একটা পোর্টাল বা দরজা। যে ওই খাতাটা স্পর্শ করবে সেই পরবর্তী শিকার। নীল চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর যেন ওই বাড়ির দেওয়ালগুলো শুষে নিল। সে দেখল তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, তার আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। ভোরের আলো ফোটার আগে গ্রামবাসী দেখতে পেল চৌধুরী বাড়ির সামনে নীল নিথর হয়ে পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার দেহের ভেতর থেকে কোনো হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না। নীল বেঁচে আছে, কিন্তু তার চোখগুলো পাথরের মতো স্থির। সে এখন অয়নের মতো চৌধুরী বাড়ির বাগানে দাঁড়িয়ে থাকে। গ্রামের বাজারে এখন নতুন আতঙ্ক। চৌধুরী বাড়ির জানলার সংখ্যা বেড়ে গেছে। যারা ওইদিকে তাকায় তারা এখন অয়ন আর নীল দুজনের ছায়াকেই পাশাপাশি দেখতে পায়। তারা এখন আর কেবল অশরীরী আত্মা নয়, তারা হয়ে উঠেছে চৌধুরী বাড়ির নতুন প্রহরী। আর ডায়েরিটা, সেটি এখনো পড়ে আছে কুঠিরের সেই মেঝের ধুলোতে, পরবর্তী শিকারের অপেক্ষায়। সর্বদেব দত্তের লেখা গল্প অশরীরী আত্মার প্রথম পার্ট এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পার্ট শোনার জন্য গল্পের সন্ধানে কি সাবস্ক্রাইব করুন। গল্পের এইটুখানি পার্ট কেমন লাগলো সেটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী অংশ শোনার জন্য গল্পের সন্ধানের সাথে জুড়ে থাকুন।